হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কলার ইউটিউব চ্যানেল। আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান টিচার, ভৌত বিজ্ঞানের। তো আজকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু করব, তাপ, হিট। তো প্রথমে আমরা তাপ সম্বন্ধে জেনে নিই একটু, যে তাপ কাকে বলে। তাপ জিনিসটা কি? তাপ হচ্ছে এক প্রকারের শক্তি, এনার্জি, যেটা উষ্ণ বস্তু থেকে উষ্ণ বা গরম বস্তু থেকে ঠান্ডা বা শীতল বস্তু দিয়ে প্রবাহিত হয়। ধরো কোথাও একটা উষ্ণ বস্তু আছে, এরকম একটা বস্তু আছে যেটা উষ্ণ, ওয়ার্ম, WARM, ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, হ্যাঁ, ডাব্লিউ লিখছে এটাকে। আর একটা শীতল, কোল্ড বস্তু আছে, কোল্ড মানে ঠান্ডা, তো সবাই জানো কোল্ড মানে ঠান্ডা, সি। তো এখান থেকে যেটা উষ্ণ বস্তু আছে সেখান থেকে তাপ এই দিকে প্রবাহিত হবে, মানে শীতল বস্তুর দিকে প্রবাহিত হবে। এটা এক ধরনের শক্তি। তাপ আর উষ্ণতার মধ্যে পার্থক্য আছে, তাপ তাপমাত্রার মধ্যে পার্থক্য আছে। তাপ আর তাপমাত্রা বা উষ্ণতা, তাপ আর উষ্ণতা দুটো জিনিস সেম না। তাপ ইংরেজি হচ্ছে হিট, যেটা এক প্রকার শক্তি, আর উষ্ণতা ইংরেজি টেম্পারেচার, যেটা হচ্ছে কোনো বস্তু কতটা গরম বা কতটা ঠান্ডা তার পরিমাপ, সেটাকে বলা হয় উষ্ণতা। ধরো একটা বস্তু খুবই গরম, তার বলবো কি? না, টেম্পারেচার অনেক হাই, উষ্ণতা অনেক বেশি। আর কোনো বস্তু ঠান্ডা, সেটাকে বলবো আমরা, সেটাকে ওই বস্তুর ক্ষেত্রে বলবো তার উষ্ণতা অনেক কম, বস্তুটি কোল্ড। কিন্তু যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হবে, যে কারণে উষ্ণতা আসবে, উষ্ণতা বাড়বে, সেই কারণ, সেটা কারণ হচ্ছে তাপ। তাপ যদি এখান থেকে প্রবাহিত হয়, তাহলে এই কোল্ড বস্তুর, ঠান্ডা বস্তুর উষ্ণতা বাড়বে, আর গরম বস্তুর উষ্ণতা কমবে। কি প্রবাহিত হচ্ছে? না, শক্তি প্রবাহিত হচ্ছে। এই ধরো উষ্ণতা, অ্যাকচুয়ালি সংজ্ঞাটা দেখে নিই একবার, যদি পরীক্ষাটা সেটা লিখে দেবে একদম। এই যেখানে লেখা আছে বোর্ডে, যেভাবে লেখা আছে একদম সেম জিনিস লিখে আসবে, তাহলে ঠিকঠাক নাম্বার পাবে, ফুল নাম্বার পাবে। তাহলে সাজিয়ে গুছিয়ে লেখা আছে, দেখো। তাপ, যে শক্তি, তাপ একবার শক্তি বললাম, যে শক্তি একটি উষ্ণ বস্তু থেকে, উষ্ণ বা গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হয়, তাকে তাপ বলে। তারপরে লিখেছে উষ্ণতা, কোন বস্তু কতটা গরম বা ঠান্ডা তার পরিমাণকে উষ্ণতা বলে। অর্থাৎ কোন বস্তুর মধ্যে যত বেশি তাপ শক্তি থাকে, তার উষ্ণতা তত বেশি হয়। উষ্ণতা হলো বস্তুতে উপস্থিত তাপের, তাপ শক্তির পরিমাপ। তো আরেকটা বাস্তব উদাহরণ দিয়ে বলা যেতে পারে, যেটা সূর্যের ক্ষেত্রে। সূর্য যেটা আমাদেরকে দিচ্ছে, সেটা কিন্তু শক্তি দিচ্ছে আলোর মাধ্যমে, যে ডিরেক্ট যেটা আমাদের গায়ে এসে পড়ছে, সেটা তাপ শক্তি। ডিরেক্ট যে আলোর মধ্যে যে শক্তিটা যেটা এসে পড়ছে আমাদের উপরে, সেটা তাপ শক্তি এসে পড়ছে, হিট বলে সেটাকে। আর ওর ফলে আমাদের, ধরো হাতের উপরে এলে, আমার হাতের উপরে সূর্য রশ্মি এসে পড়লো, তাহলে কি হবে? সূর্য থেকে তাপ শক্তি এসে পড়লো আমাদের হাতের উপরে, এর ফলে আমার এই হাতের কি বাড়বে? টেম্পারেচার, উষ্ণতা বাড়বে। এই যে আমাদের জায়গা, হাতটা যে গরম হয়ে যাচ্ছে, এই যে গরমের যে পরিমাণ, সেটা হলো উষ্ণতা। আর যেটা উপর থেকে এসে পড়ছে, যে শক্তিটা এসে পড়ছে, সেটা হলো তাপ শক্তি, সেটা হিট। আর আমাদের যে হাতের টেম্পারেচার, সেটা হচ্ছে উষ্ণতা। ওকে, এটাই পার্থক্য এসে তাপ আর উষ্ণতার মধ্যে। তাপ শক্তি আর উষ্ণতা হচ্ছে তার পরিমাপ, মানে তাপের পরিমাপকে হলো উষ্ণতা, আর তাপ এক প্রকার শক্তি। নেক্সট ডিটেইলস করি। তো এবার তাপের একক দেখে নিই আমরা, কি কি আছে তাপের একক। তারপর দুই প্রকার হয়, একটা প্রচলিত একক হয়, আর একটা নর্মাল একক হয়। প্রচলিত মানে যেটা দৈনন্দিন জীবনে ইউজ করি আমরা, মানে সারা জীবনে, মানে সবসময় আসতে যেতে যেতে ইউজ করছি, সেটা হচ্ছে প্রচলিত একক। তো প্রচলিত একক তাপের হচ্ছে ক্যালোরি পার গ্রাম, সিরিয়াস একক অ্যাকচুয়ালি। ক্যালোরি, ক্যালোরি, সরি, ক্যালোরি পার গ্রাম বলেছে, গ্রাম হবে না, ওটা আপেক্ষিক তাপের একক। আপেক্ষিক তাপ পরে আসছি আমরা, এর পরে আসছে আপেক্ষিক তাপ। তারপরে এটা দেখে নিই, তাপের একক হচ্ছে সিরিয়াস পদ্ধতিতে বা প্রচলিত একক, এটা সিরিয়াস পদ্ধতির একক ক্যালোরি। আর এসআইতে জুল, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক, সিজিএস, সেমি গ্রাম সেকেন্ডের পুরো নাম। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, আর এটা প্রচলিত একক, মানে আমরা সব জায়গাতে ইউজ করে থাকি। আর সিজিএস, 1 ক্যালোরি ইকুয়াল টু হচ্ছে 4.2 জুল। এটা অ্যাকচুয়ালি 4.18 কিছু এরকম প্রায় আসে, আসানো মান ধরে আমরা এটাকে 4.2 লিখতে পারি, ওখানে লেখাই আছে 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। 1 ক্যালোরি ইকুয়াল টু হচ্ছে 4.2 জুল। তো আমরা এবার দেখছি যে ক্যালোরি পড়লাম, তো তো আমাদের বইয়ে দেখবে লেখা আছে সংজ্ঞা, এটা পরীক্ষাতে আসতেই পারে আমাদের। তো ওটাই বলছি, 1 ক্যালোরি কাকে বলে। 1 ক্যালোরি কাকে বলে? না, 1 গ্রাম, এটা সিজিএস একক, তো সবকিছু সিজিএস নিতে হবে, কিন্তু এখানে কেজি লিখলে কিন্তু এখানে গ্রাম লেখা আছে, দেখো। এখানে যদি কেজি লিখতাম, বা তোমরা যদি কেজি লেখা পরীক্ষাতে ভুলে যাবে, স্যার কেটে দেবে 0। তাহলে 1 ক্যালোরি, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা। বিশুদ্ধ এই কারণে বলা হয়েছে, কারণ জলে কোনো, বিশুদ্ধ মানে কি, ওখানে কোনো আয়ন নেই। আয়ন মানে ধরো লবণ গোলা থাকতে পারে, চিনি গোলা থাকতে পারে, এসব কিচ্ছু নেই, খালি ওয়াটার আর ওয়াটার। নর্মাল ওয়াটার, যেটা পিওর ওয়াটার বলে, সেটা বিশুদ্ধ জল। ওখানে কোনো
আয়ন বা কোনো কণা বা চালের টুকরো কিছু নেই, সেটা হলো বিশুদ্ধ, পুরো পরিষ্কার জল, সেটা হলো বিশুদ্ধ জল বলে। তো 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ মানে বাড়াতে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে, এটা আমি পরে আসছি, এটা সংখ্যাটা পড়ে নাও, তার বলছে এটা কি। 14.15 থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড, কেন বলেছি এটা এক্ষুনি বলছি আমি। বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা 1 ক্যালোরি তাপ বলি। কি 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলি আমরা 1 ক্যালোরি, তাকে 1 ক্যালোরি তাপ বলি। তো 14.5 আর 15.5 ক্যালোরি লিখলাম কেন? দেখা যাবে যে জলের উষ্ণতা 0 থেকে যখন 1 করা হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যখন 1 করা হবে তখন একটা টেম্পারেচার লাগবে, একটা হিট লাগবে। তখন এটা যখন 99 থেকে 100 করা হবে তখন আলাদা ধরনের হিট লাগবে। তারপর 80 থেকে 70 থেকে 80 করা হবে যখন, বা 70 থেকে 71 করা হবে, 81 থেকে 82 করা যখন হবে, প্রত্যেকটা রেঞ্জে আলাদা লাগবে। কেন লাগবে? কারণ টেম্পারেচার রিকোয়ারটা আলাদা হয় ওখানে। হিটের যে রিকোয়ার মানে টেম্পারেচার বাড়ানোর জন্য অর্থাৎ উষ্ণতা বাড়ানোর জন্য যে তাপ শক্তির প্রয়োজন সেটা আলাদা আলাদা হয়। এই কারণে প্রত্যেকটা ক্ষেত্রে একটু আলাদা একটা পার্থক্য হবে। তো 0 থেকে 100, 0 ডিগ্রি থেকে সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমরা 1 গ্রাম জলের উষ্ণতা বাড়ি দেখলাম কত হলো। তারপরে কি করলাম, যে যতটা উষ্ণতা লাগলো সেটাকে আমরা 100 দিয়ে ভাগ করে দিলাম, কিছু একটা এলো, টোটাল যে উষ্ণতা 100 ডিগ্রি নিয়ে যাওয়া পর্যন্ত টেম্পারেচার দিচ্ছে টি, ধরলাম এটাকে 100 দিয়ে ভাগ করে দিলাম। এর ফলে 100 দিয়ে ভাগ করলে এটা গড় ক্যালোরি পাওয়া যায়। ওই যে গড় ক্যালোরি আসছে, এটাতে উপরে 100 ঘরই আছে আর নিচে 100 দিয়ে ভাগ করছি, নির্দিষ্ট একটা টেম্পারেচার আসবে, 1 ডিগ্রি আসবে, কোনো একটা 1 ডিগ্রি কোনো একটা টেম্পারেচার আসবে, মানে উষ্ণতা আসবে। টেম্পারেচার মানে হচ্ছে উষ্ণতা। তো ওই যে গড় ক্যালোরি, এই যে 100 দিয়ে ভাগ করে দিচ্ছি, এটাকে গড় ক্যালোরি বলে। এটা নেই তোমাদের। তো গড় ক্যালোরি ওখান থেকে একটা মান আসে, যেটা দেখা যাচ্ছে 14.5 থেকে 15.5 বাড়ানোর সময় যে টেম্পারেচার লাগছিল ওই গড় ক্যালোরির সঙ্গে, ওই গড় ক্যালোরি ওই টেম্পারেচারের সাথে এটা সমান হয়ে যাচ্ছে, মানে ওই তাপের সাথে এর মানটা সমান হয়ে যাচ্ছে। মানে গড় ক্যালোরিতে যতটা পরিমাণ তাপ হিসাব করে এসছে সেটা দেখা যাচ্ছে যে 14.5 থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য ততটা পরিমাণ তাপ দিতে যাচ্ছে। এই কারণে এখানে 14.5 থেকে 15.5 ডিগ্রি কথাটা উল্লেখ করা হয়েছে। 1 জুল, ওটা ছিল সিজিএস এর ক্যালোরি, সিজিএস এটা সি, এটা হচ্ছে এসআই, ইউনিভার্সাল ইউনিট। 1 জুল, 1 জুল এটা যদি এসআই তাহলে 1 কেজি হয়ে যাবে ওখানে। 1 কেজি জলে বিশুদ্ধ জলের উষ্ণতা 1 কেলভিন। অ্যাকচুয়ালি তোমাদের তাপের উষ্ণতার যে একক হয় 3টে একক হয়, সেন্টিগ্রেড, ফারেনহাইট আর কেলভিন। এসআইতে যে উষ্ণতা যে একক সেটা কেলভিন বলা হয়। এটা কে দ্বারা প্রকাশ করা হয়? ডিগ্রি কেলভিন দ্বারা প্রকাশ করা হয় না, এটা আমরা খেয়াল রাখবো। যে কেলভিনের আগে দেখা যাচ্ছে 100 ডিগ্রি কেলভিন লিখে দিয়েছি, এটা লিখলে কিন্তু ওটা ভুল হয়ে যাবে। ডিগ্রি কেলভিন দ্বারা প্রকাশ করা হয় না, সেন্টিগ্রেড আর ফারেনহাইটকে ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয়। কেলভিনকে অনলি কে দ্বারা প্রকাশ করা হয়। আমরা কে দ্বারা প্রকাশ করবো এটাকে, এর উপরে লিখছি এটা 100 ডিগ্রি কেলভিন, এটা যে ভুল, 100 কেলভিন এটা রাইট, এটা লিখবো না। হ্যাঁ, ওকে। তাহলে 1 কেজি বিশুদ্ধ জলের উষ্ণতা 1 কেলভিন বাড়াতে, ইনক্রিজ করতে, বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা আমরা 1 জুল বলি। 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল, মানে ক্যালোরি এককটা বড় একক একটা। সাধারণত দেখে আসছি এসআই এককই বড় হয়, কিন্তু এই কিছু ক্ষেত্রে সিজিএসে বড় হয়, সেটা হচ্ছে তোমার ক্যালোরির ক্ষেত্রে 1 ক্যালোরি ইকুয়াল টু হচ্ছে 4.2 জুল। নেক্সট, হ্যাঁ, আমরা বস্তুকে তাপ দিয়ে বস্তুর উষ্ণতা বাড়াতে, মানে আমরা বস্তুকে তাপ বা যে শক্তিটা দিই, কেন দিই? বস্তুর উষ্ণতা বাড়ানোর জন্য দিই। তো উষ্ণতা বাড়ানোর জন্য ওই যে কোনো বস্তুর উষ্ণতা বাড়াতে তাপ যে বিষয়ের উপর নির্ভর করে, সে 3টি বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ। দেখো কি লেখা আছে, বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ। মানে আমি ওকে 10 থেকে 20-তে নিয়ে যাব, না 20 থেকে 40-এ নিয়ে যাব, না 0 থেকে 100-তে নিয়ে যাব। এটাই বলছে যে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ। এখানে কত 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে হবে আমাদেরকে, তার জন্য একটা আলাদা হিট লাগবে। 20 থেকে 40 বাড়াতে, 10 থেকে 20 থেকে 40 বাড়াতে কিন্তু আলাদা লাগবে। ওই যে গড় ক্যালোরি দেখালাম না, আলাদা মান আসে, কিন্তু তারপরে ভাগ করে একটা গড় ক্যালোরি আসে। তাই এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে মান আলাদা হবে। হ্যাঁ, সেমই হবে না, সেম তাপ লাগবে না। ওই কারণে বলছে যে উষ্ণতা বৃদ্ধি 10 থেকে 20 করছি, 20 থেকে 40 করছি, না 0 থেকে 100 করছি, তার উপর নির্ভর করে তাপ শক্তি কতটা লাগে বস্তুর ভরের উপর, ডিরেক্টলি প্রপোর্শনাল।
বস্তুর ভরের সঙ্গে এই হিট মানে হচ্ছে তাপ, ওকে, হিট মানে হচ্ছে তাপ, তো সেটা আমরা লিখবো এভাবে, হিট এইচ ভ্যারিজিয়াস এম, প্রথম দিন থেকে বলে আসছি এম মানে মাস, বস্তুর ভর এম দ্বারা প্রকাশ করা হয়, বস্তুর ভর এইচ ভ্যারিজিয়াস এম মানে ডিরেক্টলি প্রপোর্শনাল, বস্তুর ভরের সঙ্গে হিট ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে কোনো বস্তুর ভর বেশি মানে ওর মধ্যে সঞ্চিত তাপ শক্তির পরিমাণ বেশি, প্লাস ওই বস্তুকে একটা 1 কেজি ভরের বস্তুকে আমি তাপ দিয়ে উষ্ণতা বাড়াচ্ছি 1 ডিগ্রি সেন্টিগ্রেড, বাড়লো 1 থেকে 2 এ পরিণত হলো, কিন্তু ওটা যদি 1 কেজি ভরের বস্তু যদি 2 কেজি করে নি এক্ষুনি, তাহলে ওই সেম ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করার জন্য ওই 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 1 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড যাওয়ার জন্য তাপ শক্তি ডবল লাগবে, কিন্তু তাই মাসের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। আর বস্তুর উপাদানের উপর নির্ভর করে, বস্তুটি কি, ওটা কি জল নাকি দুধ নাকি লোহা নাকি তামা, কি দ্বারা তৈরি, বস্তুর উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। এখান থেকে একটা কনস্ট্যান্ট আসবে যেটার নাম কে, আপেক্ষিক তাপ বলে ওটাকে, আসছে ওটা, এটা মনে রাখো যে বস্তুর উপাদানের উপর নির্ভর করে, যে বস্তুটি দুধ, জল নাকি লোহা নাকি অ্যালুমিনিয়াম এর উপর নির্ভর করে। এইচ ভ্যারিজিয়াস ডিরেক্টলি প্রপোর্শনাল টু এম, ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি যে এইচ ভ্যারিজিয়াস বস্তুর উষ্ণতা কতটা বৃদ্ধি হচ্ছে তারপরে, টেম্পারেচার ছোট হাতে টি দ্বারা লিখছি এটাকে, এই যে টেম্পারেচারের পরে ডিরেক্টলি প্রপোর্শনাল, কারণ বলছিলাম যে 10 থেকে 20 করতে টেম্পারেচার লাগবে, 20 থেকে 40 তার বেশি লাগবে, ডিফারেন্ট আছে একটা, মানে সেম লাগে না। আর বস্তুর ভর মাস এইচ ভ্যারিজিয়াস এম, এটা লিখেছি এখানে। তাহলে এখানে যৌগিক ভেদের সূত্র লাগাই, মানে সেই যৌগিক ভেদ যেটা দিন করে আসছি, নিউটন স্যার আইজাক নিউটনের তোমার মহাকর্ষ সূত্র প্লাস অগাস্টিন দা কুলাম্বের ইলেকট্রিক চার্জের সূত্র আকর্ষণ বিকর্ষণের, আর এখানে হিটের ক্ষেত্রে যে সূত্রটা আমরা আপাতত মেক করতে যাচ্ছি, যেটা দেখতে যাচ্ছি, সেক্ষেত্রে যৌগিক ভেদের সূত্র লাগাবো, তাহলে কি হবে, আমরা এটা জানি যে গুণ হয়ে যায় এটা উপরে যোগ করলে, তাহলে এইচ ভ্যারিজিয়াস এম ইন্টু টি ইকুয়াল টু এইচ, এই ভ্যারিজিয়াস তুলে দিলে একটা ধ্রুবক পাবো, কনস্ট্যান্ট পাবো, এটা ইংলিশে ধ্রুবককে কনস্ট্যান্ট বলা হয়, এই কনস্ট্যান্ট ধরছি আমরা কে ধরছি এটাকে, কে এম টি, এটাই হচ্ছে তাপের সূত্র, কোনো বস্তুতে কত উষ্ণতা বাড়াতে, কোনো বস্তুতে কতটা উষ্ণতা বাড়াবো তার জন্য কতটা পরিমাণ তাপ শক্তি দরকার, তার সূত্র হচ্ছে এটা, এইচ ইকুয়াল টু কে এম টি, এই কে কে এস দ্বারাও লেখা হয়, হ্যাঁ, তো বইয়ের এরকম লেখা থাকতে পারে কে কে এস দ্বারা লেখা হয়, কে আর এস সেম জিনিস, অ্যাকচুয়ালি কেও লিখতে পারো এসও লিখতে পারো, খালি একবার লিখে দেবে যে এটা হচ্ছে তাপের ধ্রুবক, তাহলে স্যার বুঝতে পারবে, নাহলে কি বুঝতে পারবে না, তো না নাম্বার কেটে দিতে পারে, পাশে লিখে দেবে যে কি হচ্ছে এই তাপের ধ্রুবক, এটা এস দ্বারা লেখা হয়, এইচ ইকুয়াল টু কে এম টি। নেক্সট, এরপরে আছে আপেক্ষিক তাপ। না, আপেক্ষিক তাপ কাকে বলে, একক ভরে কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আপেক্ষিক তাপ বলা হয়, একে কে দ্বারা প্রকাশ করা হয় বা এস দ্বারা প্রকাশ করা হয়। এস অথবা কে দ্বারা প্রকাশ করা হয়, একক ভরের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা আপেক্ষিক তাপ বলি, এইচ ইকুয়াল টু এস এম টি, এটা না লিখে আমি লিখছি এম এস টি, শুনতে ভালো লাগছে, এম এস টি, টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ, টেম্পারেচার, টি মানে টেম্পারেচার, কতটা উষ্ণতা বাড়াচ্ছি বা কমাচ্ছি, কিন্তু তাপ তো দিতেও পারি, ওখান থেকে বের করতেও পারি না, বস্তু ঠান্ডা হতে পারে গরম হতে পারে, এই কারণে উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির পরিমাণ হচ্ছে ওটা। এই একক ভর কেন বলেছে ওটাই আসছি, কেন আমরা এস এর মান বের করবো, হ্যাঁ, এস ইকুয়াল টু কি হবে, এম আর টি নিচে চলে আসবে, এইচ এর এইচ বাই এম ইন্টু টি, ওকে, তাহলে এটা হচ্ছে আপেক্ষিক তাপ এস, আর এটা হচ্ছে বস্তুর দ্বারা, এইচ হচ্ছে তোমাদের বইয়ে লেখা আছে দেখবে, এটা যে বস্তুর দ্বারা, বাংলা লেখা আছে বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ, বাই তার নিচে লেখা আছে বস্তুর ভর ইন্টু উষ্ণতার হ্রাস বা বৃদ্ধি, এখানে হ্রাস বৃদ্ধি এই কারণে বলছি, আমরা উপরে বলেছি এইচ ইকুয়াল টু হচ্ছে বস্তু দ্বারা তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ, গৃহীত বা বর্জিত তাপ বস্তুর দ্বারা, আর নিচে হচ্ছে টেম্পারেচার বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ, আর এটা হচ্ছে বস্তুর ভর, এটাকেই এস দ্বারা প্রকাশ করা, এটাকে বলা আপেক্ষিক তাপ। এটা কি হচ্ছে, তাপের একক কি, ক্যালোরি, সি, ক্যালোরিকে আমরা সিএল দ্বারা লিখছি, ক্যালোরি কেন, জুল কেন লিখলাম না, জুল কারণ ক্যালোরি হচ্ছে প্রচলিত একক, ক্যালোরি দ্বারা লিখছে এটাকে, জুল দ্বারা লেখা যেতে পারে, খালি 4.2 দিয়ে গুণ করে দিতে ওখানে, ওকে,
যে নিচে আছে স্ল্যাশ দিলাম একটা এখানে, আর ভর গ্রাম, আর টেম্পারেচারে কি ডিগ্রি সেন্টিগ্রেড। এসআই হলে খালি কেলভিন লিখবো, যদি ফারেনহাইট কোনো সময় আসে তাহলে ফারেনহাইট লিখে দেবো, এখানে লিখছি ডিগ্রি সেন্টিগ্রেড। এইখানে লেখা আছে যে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা আপেক্ষিক তাপ বলি। এখানে একক মানে কি, একক মানে এক, এখানে এক লিখে দাও, গ্রামের জায়গায় 1 গ্রাম লিখে দাও, আর টেম্পারেচার সেন্টিগ্রেড 1 ডিগ্রি সেন্টিগ্রেড লিখে দাও, তাহলে কি থাকবে, খালি খালি হিট পড়ে থাকছে। তাহলে এখানে এক লিখি, এখানে এক লিখি, তাহলে কি হচ্ছে 1 গুণ 1 1 হয়, তাহলে এস ইকুয়াল টু এইচ হয়। ওটাই বলা আছে এখানে, কথায় লেখা আছে, এটা খালি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। আর এখানে খালি কথায় লেখা আছে যে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা ওই বস্তুর আপেক্ষিক তাপ বলি। আপেক্ষিক তাপ এই কারণে বলি কারণ এটা প্রত্যেকটা বস্তুর জন্য এর মান সেম হয় না, প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে এস বা কে এর মান প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা হয়, প্রতিটা বস্তুর জন্য আলাদা হয়। জলের ক্ষেত্রে আলাদা হবে, বই একটা চার্ট দেওয়া আছে, জলের ক্ষেত্রে আলাদা হবে, তারপরে দুধের ক্ষেত্রে আলাদা হবে, লোহা, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হবে। কিন্তু লোহার জন্য আপেক্ষিকতা সবসময় সেম থাকবে, জলের জন্য আপেক্ষিকতা সবসময় সেম, জলের ক্ষেত্রে সবসময় সেম। কিন্তু প্রত্যেকটা পদার্থের জন্য যেমন জি যেরকম সব ক্ষেত্রে সেম ছিল, প্রত্যেকটা জায়গায় সেম ছিল, প্রত্যেকটা বস্তুর মধ্যে সেম ছিল জি, সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক, ঠিক এখানে কিন্তু এখানে কে সবার জন্য সেম না, প্রত্যেকটা বস্তুর জন্য কে আলাদা। তারপরে ওই এর মতো কুলাম্বের সূত্রে যে কে ছিল কনস্ট্যান্ট, যে মিডিয়াম মানে মাধ্যম চেঞ্জ হয়ে গেলে, যদি জলে ডুবিয়ে দিলাম তাহলে ওর মান আলাদা হয়ে গেল, চেঞ্জ হয়ে যাবে, বা বাতাসে নিয়ে গেলাম বা কাচের মধ্যে ঢুকিয়ে দিলাম তাহলে কে মান চেঞ্জ হয়ে যায়, কে মানে হচ্ছে কুলাম্বের সূত্রে যে ধ্রুবক ছিল ওটার কথা বলছি। আর এখানকার কি হচ্ছে তাপের কে, বা যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা মনে রাখো, তাহলে গুলোবে না, এটা তাপের ক্ষেত্রে এস দ্বারা মনে রাখো, আর ওটা কুলাম্বের সূত্রে কে দ্বারা মনে রাখবে। জলের ক্ষেত্রে দুটো সব ক্ষেত্রে আলাদা, কিন্তু একটা পদার্থের ক্ষেত্রে সবসময় সেম থাকবে ওটা, ওকে। এই কারণে আপেক্ষিক বলা, আপেক্ষিক মানে এরকম কারো সাপেক্ষে, দেখা যাচ্ছে কারো সাপেক্ষে, ধরো তোমার আমার হাইট মাপছি, ধরো তুমি আমার থেকে কিছুটা ছোট হতে পারো, বড় হতে পারো, তোমার সাপেক্ষে যদি তুমি বড় হও, তোমার সাপেক্ষে আমি ছোট। কিন্তু আর একটা কাউকে নিয়ে এলাম যে আমার চেয়ে হাইটে ছোট, তাহলে ওর সাপেক্ষে লম্বা লম্বা, তাই তো, এই সাপেক্ষে এটাকে আপেক্ষিক বলা হয়। ওকে, নেক্সট, এটা আমি ইরেজ করে দিচ্ছি, মুছে দিচ্ছি। যদি মনে না থাকে একক এইভাবে বের করে নিতে হবে, কিন্তু এই ভরের একক ভুলে গেলে হবে না, আর টেম্পারেচার একক ভুলে গেলে কিন্তু হবে না, আর ইসের একক কেবল তাপের, ইসের একক তাহলে আমরা খুব সহজে বের করে নিতে পারবো যদি মনে না থাকে পরীক্ষাতে, মানে মনে রাখার দরকার নেই, জাস্ট এই যে এখানে একটা ক্রস ইকুয়েশন করে নাও, এটা সলভ করতে, ম্যাথটা একটা সলভ করতে হবে, এমটাকে নিচে নিয়ে এসো, টিটাকে নিচে নিয়ে এসো, তাহলে এর একক বসিয়ে দাও, উত্তর পেয়ে যাবো আমরা। ওকে ওকে, তো যেটা দেখছিলাম যে একটা নতুন জিনিস এসে দেখো যে বস্তু দ্বারা গৃহীত তাপ বা বর্জিত তাপ, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যে বস্তুটা কতটা তাপ গ্রহণ করছে কতটা বর্জন করছে সেটা আমরা বের করবো। এবার কিভাবে বের করবো সেটা দেখবো আমরা, ওই সূত্র দিয়ে বের করবো, এম এস টি দ্বারা বের করবো, এইচ ইকুয়াল টু এমএসটি, এইচ ইকুয়াল টু এমএসটি, এটা মনে রেখে দাও এই সূত্রটা, এইচ ইকুয়াল টু এমএসটি, এই সূত্র দিয়ে বের করবো আমরা এটা। ওকে, তো এটা প্রথমে একটা বস্তু আছে, এম ভর একটা বস্তু, তো সেটা কি আছে প্রথমে প্রাথমিক উষ্ণতা বের করছি আমরা। হ্যাঁ, এমনি নর্মাল একটা লোহার বল নিয়ে এলো, ধরো বল নিয়ে এসে হাতে ধরে আছো, ওটা প্রথম তো ঠান্ডা থাকবে না, তাহলে প্রাথমিক উষ্ণতাতে টি অন হচ্ছে এটা, আর আপেক্ষিক তাপের আপেক্ষিক তাপ লিখেছেন আপেক্ষিক, আপেক্ষিক তাপ হচ্ছে এস, আর ভর ভর তো এমই এমই থাকবে, ভর এম, এটা লেখা আছে ভর এম, আপেক্ষিক তাপ এস, আর টি অন। তো এটা কি করলাম, এনে গরম করতে শুরু করলাম বস্তুটাকে, গরম করতে শুরু করেছি, তাহলে কি টেম্পারেচার বেড়ে যাবে, তাহলে পরবর্তীতে এই টেম্পারেচার ধরে নিলাম প্রাথমিক ছিল, এটা হচ্ছে অন্তিম, লিখছি অন্তিম টেম্পারেচার হচ্ছে T2, আর আপেক্ষিক তাপের মান তো চেঞ্জ হবে না, কারণ বললাম তো একটা পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক তাপের মান সেম থাকে, তো হচ্ছে তাহলে আপেক্ষিক তাপ সেম থাকবে, আপেক্ষিক তাপ ইকুয়াল টু এস, T2 খালি চেঞ্জ হচ্ছে টেম্পারেচারের। তাহলে এই বস্তু দ্বারা গৃহীত তাপ, মানে আমি ওকে যে তাপটা দিলাম, যে গ্যাসের উপরে রেখে যে লোহার বলটা গরম করলো, সে কতটা তাপ গ্রহণ করলো সেটা বের করবো আমরা। হ্যাঁ, সেটা হচ্ছে এর প্রাথমিক অবস্থা তাপ কি ছিল, প্রাথমিক অবস্থা তাপ হবে এটা, প্রাথমিক তাপ ইকুয়াল টু এইচ ইকুয়াল টু
এম এস টি অন, অন্তিম তাপ। অন্তিম তাপ ইকুয়াল টু হচ্ছে এইচ ইকুয়াল টু এম এস টি টু। টি ওয়ান বেশি না টি টু বেশি? টি টু বেশি, কারণ তাপ দিয়েছি, প্রথম ছিল কম তাপ ছিল, টি টু বেশি হবে, তাহলে টি টু গ্রেটার দেন টি ওয়ান। অতএব বস্তু দ্বারা গৃহীত তাপ, এখানে পার্থক্য কিসে রয়েছে? খালি টেম্পারেচার পার্থক্য আছে। দেখো এইচ এই সরি এম সেম আছে, মাস তো চেঞ্জ হবে না। তুমি যদি কাউকে তাপ দাও, গরম করে, তাহলে মাস চেঞ্জ হয়ে যাবে? ভর চেঞ্জ হয়ে যাবে? ভর তো চেঞ্জ হবে না, না? তো ভর সেম আছে, আর আপেক্ষিক তাপ তো সবসময় সেমই থাকবে একটা বস্তুর ক্ষেত্রে, একটা পদার্থের ক্ষেত্রে। তাহলে খালি পার্থক্য হচ্ছে টেম্পারেচার। তাহলে বস্তু দ্বারা গৃহীত তাপ মানে কত তাপ গ্রহণ করলো, টেম্পারেচার পার্থক্য হচ্ছে, সেটা বের করলে আমরা গৃহীত পেয়ে যাবো। টি টু মাইনাস টি ওয়ান করলেই আমরা গৃহীত তাপ পেয়ে যাব। অতএব বস্তুর দ্বারা গৃহীত তাপ ইকুয়াল টু এম এস, কে বেশি? টি টু বেশি, টি টু মাইনাস এম এস টি অন ইকুয়াল টু এম এস কমন নিয়ে নিলাম, টি টু মাইনাস টি অন, বস্তুর দ্বারা গৃহীত তাপ। তারপরে এবার কি পরবর্তী কেসে আসি। এবার কি করা হলো না, বস্তুটাকে রেখে দেওয়া হলো। ওই যে গরম করেছি, বস্তুটা রেখে দিয়েছি, এবার ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি বস্তুটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। তো ঠান্ডা হবে বস্তুটা। এবার যখন ঠান্ডা হবে, যখন গরম ছিল তখন তাপ কত ছিল? টি টু ছিল ধরে নিচ্ছি, যখন গরম ছিল। তাহলে আপাতত ওই কেস, ওই ঘটনার পরে পরবর্তী ঘটনা, তাহলে এই ক্ষেত্রে বস্তুটা গরম অবস্থায় আছে, তাহলে প্রাথমিক তাপ ধরে নেব টি টু। তাই তো, টি টু তো হচ্ছে না। এবার ধরছি এটা হচ্ছে প্রাথমিক অবস্থা তার, কারণ বস্তুটা ঠান্ডা করবো আমরা এবার তো কারণে। তো প্রাথমিক তাপ টি টু, তাহলে প্রাথমিক তাপ টি টু, আপেক্ষিক তাপ সেম থাকবে কি এস, আর ভর সেমই আছে, মাস এম এম। তো বস্তুটা ঠান্ডা দিয়েছি, ঠান্ডা হলে কি হবে? তাপ বিকিরণ করবে নিশ্চয়ই, তাপ ছেড়ে দেবে পরিবেশে, তাপ ছেড়ে দেবে, ওই ঠান্ডা হয়ে যাবে বস্তুটা। তো বস্তুটা তাপ ছাড়ছে, হবে তাপ ছেড়ে দিচ্ছে, যাই হোক এইভাবে ছাড়ছে। এই যে তাপ ছাড়তে থাকবে, তখন টেম্পারেচার কমে যেতে থাকবে। তাহলে আপাতত এই যে টি টু, যেটা সরি এটা টি টু ধরো না, টি ওয়ান ধরি এটাকে আমরা, তাহলে হিসাবে সুবিধা হবে এই ক্ষেত্রে, কারণ এটা নতুন কেস তো, ওটা তো না, ওটার পরবর্তী কেস, এটা নতুন কেস এটা। তাই এই ক্ষেত্রে প্রাথমিক উষ্ণতা টি ওয়ান হচ্ছে এটাকে, যেটা গরম আপাতত। তো পরবর্তী উষ্ণতা কি হলো? টি টু হয়ে যাবে, ঠান্ডা হয়ে গিয়ে টি টু হলো। তাহলে পরবর্তীতে মানে অন্তিম উষ্ণতা লিখছে এটা খালি টি টু। আর আপেক্ষিক তাপ হচ্ছে সেমি আছে, এসি থাকবে এস, আর ভর সেমি আছে। তাহলে বস্তু যে তাপটা বর্জন করলো তার মান কত হবে? টেম্পারেচার পার্থক্য বের করলে পেয়ে যাবো। এখানে কে বেশি? টি ওয়ান বেশি, টি টু কম। এক্ষেত্রে টি ওয়ান বেশি, টি টু কম। পরবর্তী কেসে টি ওয়ান কে আমরা বেশি ধরেছি, কারণ বস্তুটা গরম আছে, বস্তুটা বর্জিত তাপ, কত তাপ সে পরিবেশে ছেড়ে দিচ্ছে, সেটার মান হবে, খালি এটাই লিখে দেবো, খালি উল্টে দেবো এটাকে, কারণ এই ক্ষেত্রে টি ওয়ান বেশি হয়ে যাবে। এই টি ওয়ান হচ্ছে প্রাথমিক অবস্থা, এটা হচ্ছে প্রথম কেস, এটা হচ্ছে কেস নাম্বার ওয়ান, কেস নাম্বার ওয়ান এটা, এটা হচ্ছে কেস নাম্বার দুই। ঘটনা কেস মানে ওই থানার কেস না, এটা ঘটনা কেস মানে, এটা খালি উল্টে দিলে হয়ে যাবে এখানে। তাহলে লিখে দিচ্ছি বর্জিত তাপ এম এস টি ওয়ান মাইনাস টি টু। ওকে, নেক্সট ক্যালোরিমিতির মূলনীতি, এটা খালি দেখে নাও একবার, যে ক্যালোরিমেট্রি, প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। বদ্ধ পরিবেশে তাপের আদান প্রদান হবে না এমন জায়গায় দুটি রাখা বস্তুর গৃহীত ও বর্জিত তাপের মান সমান। এটা ভালো করে দেখে নাও, যে বদ্ধ পরিবেশে মানে থার্মোফ্লাক্স যেরকম হয়, ফ্লাক্সের মধ্যে যে জলটা গরম থাকে না, ওটা গরম অবস্থা থেকে যায়, এরকম পরিবেশকে বলছে বদ্ধ পরিবেশ। তো ওইরকম বদ্ধ পরিবেশে যে তাপের আদান প্রদান হবে না, বা কাচের রুম যেখান থেকে সাধারণত তাপ বেরোতে পারে না, সাধারণত বেরোতে পারে না, এই সিস্টেমগুলো এরকমই করা হয়, যাতে বাইরে ঠান্ডা ভিতরে না চলে যায়, বাইরে সরি ভিতরে ঠান্ডা বাইরে না চলে যায়, বা বাইরে গরম ভিতরে না চলে আসে। এই কারণে তো ওই ধরনের কিছু জায়গা যেখানে তাপের আদান প্রদান হবে না, ওই ক্ষেত্রে ওই রুমে বা ওই টাইপের জায়গাতে, থার্মোফ্লাক্সের মতো জায়গাতে দুটো বস্তু রাখলাম, উষ্ণতা দুটো, একটা ঠান্ডা একটা গরম বস্তু রেখেছি। ওই বস্তু দুটোর মধ্যে যে আদান প্রদান হবে তাপের, বাইরে হচ্ছে না, তাহলে এই বস্তু যে যতটা তাপ ছাড়বে, ওই বস্তু ঠিক ততটা তাপ গ্রহণ করবে, দিয়ে সাম্যাবস্থায় আসবে, এক সময় দিয়ে তাপের আর আদান প্রদান হবে না। যখন সাম্যাবস্থায় চলে আসবে, ইকুইলিব্রিয়াম যখন চলে আসবে সাম্যাবস্থায়, তখন তাপের আদান প্রদান হবে না। ওটাই বলা আছে, ওটা হচ্ছে ক্যালোরিমেট্রির মূলনীতি, ক্যালোরিমিতির। তো বদ্ধ পরিবেশে তাপের আদান প্রদান হবে না এমন জায়গায়
রাখা দুটি বস্তুর দ্বারা গৃহীত ও বর্জিত তাপের মান সমান। মানে একটা বস্তু যত তাপ বর্জন করবে, পরবর্তী বস্তুটা তত তাপ গ্রহণ করবে। এটাই বলেছে যে গরম বস্তু দ্বারা বর্জিত তাপ ইকুয়াল টু ঠান্ডা বস্তু দ্বারা গৃহীত তাপ। ওই যে এক্সপ্লেনের কথা বললাম এটা নিয়েছি। তোমরা আপাতত এই যে বই এই যে জারটা রাখা আছে এখানে, যে বিকারটা, সেটা ঢেকে দিচ্ছে আমরা এভাবে। এবার সিল করে দিলাম। হ্যাঁ, তো তারপরে কি করছি, সরি, এই বস্তুটাকে যে গরম করা যে বস্তু দেখছো আপাতত এখানে, এই গরম, এটা হচ্ছে গরম বস্তু, এটা ঠান্ডা বস্তু, এটা জল রাখা আছে। তো কি করলাম, একে এর ভিতরে ঢুকিয়ে দিলাম, ফেলে দিলাম, তারপরে সিল করে দিলাম। তাহলে দেখা যাবে এই বস্তুটা কিছুক্ষণ পর ঠান্ডা হবে। কিছুক্ষণ পর ঠান্ডা হবে কি, মানে ঠান্ডা হতে শুরু করেছে। তাহলে এখানে এক্ষেত্রে যতটা তাপ এই বস্তুটা, যতটা তাপ এই জলে ছাড়বে, ঠিক ততটা তাপই জল গ্রহণ করবে। যতটা তাপ এই বস্তু ছাড়বে ততটা তাপ এই জলটা গ্রহণ করবে, মানে জলটা গরম হয়ে যাবে। যখন দুজনা যখন সেম টেম্পারেচার চলে আসবে, সেম উষ্ণতা চলে আসবে, তখন তাপের কোনো আদান প্রদান হবে না। তো ওই যে গৃহীত তাপ আর বর্জিত তাপ থেকে বের করতে পারি এটা আমরা, যে এই বস্তু দ্বারা বর্জিত তাপ, ধরি এর মান টি হচ্ছে এটা, আর জলের ক্ষেত্রে T2 ধরছি। তাহলে বস্তু দ্বারা গৃহীত বর্জিত তাপের মান সেম হয়ে যায়, তো ms T2 মাইনাস T1, বস্তু দ্বারা গৃহীত ও বর্জিত তাপ। এটা হচ্ছে গরম বস্তু আপাতত, যেটা ধরে নিয়েছি আমরা, যে ইটের মধ্যে যে চারকোনা যে বস্তুটা আছে, এটা হচ্ছে গরম বস্তু, তার দ্বারা বর্জিত তাপ আর জল দ্বারা গৃহীত তাপের মান সেম। ক্যালোরিমিতে মূলনীতি এটাই, যে বদ্ধ পরিবেশে রাখা দুটি বস্তুকে যদি আমরা ছেড়ে দিই, তাদের মধ্যে তাপের যে আদান প্রদান হবে, মানে গরম বস্তু যত তাপ ছাড়বে আর ঠান্ডা বস্তু যত তাপ গ্রহণ করবে, তার মান সেম। এবার আসছে অবস্থার পরিবর্তন ও লীন তাপের ধারণা। অবস্থার পরিবর্তন ও লীন তাপের ধারণা, আমরা এরকম দেখেছি তো, যে বরফ গলে ঠান্ডা হয়ে যাচ্ছে, প্লাস জল বাষ্পে পরিণত হচ্ছে। যে এটা লক্ষ্য করে দেখবে, যখন বরফটা গলে জলে পরিণত হয়, বরফ যখন গলে জলে পরিণত হয়, ওর উপরে একটা থার্মোমিটার লাগাবে বরফে, ওই জলের উপরে, দেখবে ওই ক্ষেত্রে থার্মোমিটার যে পার্ট হবে সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পড়ে থাকবে, না উপরে না নিচে। এটা কেন হচ্ছে? আর বরফ থেকে গলে জল হচ্ছে, নিচে তাপ দিচ্ছি, অবস্থার পরিবর্তন হচ্ছে, কোনো না কোনো তাপ তো দিচ্ছি, কিন্তু তবুও কোনো পার্ট দেখাচ্ছে না কেন? এখানে যে লুকায়িত যে তাপটা আছে, যেটা আমরা থার্মোমিটারে আমরা মাপতে পারি না, সেই তাপটাকে বলা লীন তাপ। এখানে যে তাপটা কাজ করছে সেটা লীন তাপ। এটা হচ্ছে সেই তাপ যেটা তোমার উষ্ণতার পরিবর্তন ঘটায় না, কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন সাহায্য করে। ওকে, যেটা পরীক্ষাতে যদি আসে, এটা লিখতে হবে আমাদেরকে, যে কোনো পদার্থ যখন তাপ শোষণ বা বর্জনের মাধ্যমে, শোষণ বা বর্জন, যদি বরফ হয় তাপ শোষণ করবে, আর তাপ বর্জন করবে, যখন বস্তুটা উষ্ণ থাকবে তখন তাপ বর্জন করবে। দেখা যাচ্ছে জল থেকে বরফ হতে গেল, তখন বর্জন করবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল 0 ডিগ্রি বরফ পরিণত করার জন্য, পরিণত হতে যে পরিমাণ তাপ বর্জন করে সেটা 80 ক্যালোরি বলা হয়। আর বরফ যদি তোমার জলে পরিণত হয়, তাহলে 80 ক্যালোরি তাপ শোষণ করে আসছে এটা। তো কোনো পদার্থ যখন যখন তাপ শোষণ বা বর্জনের মাধ্যমে নিজের অবস্থার পরিবর্তন করে, কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকে, এই অবস্থার পরিবর্তনের জন্য যে তাপের প্রয়োজন হয়, সেই তাপ শক্তি বলা হয় লীন তাপ বা ল্যাটেন্ট হিট। এটা দু প্রকার হয় সাধারণত, গলনের লীন তাপ আর বাষ্পীভবনের লীন তাপ। গলনের লীন তাপ হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন, আর বাষ্পীভবনের হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। এটা ফিউশনকে মেল্টিং এ বলা হয় অনেক সময়, মেল্টিং। গলনের হচ্ছে ফিউশন বা মেল্টিং। এটা হচ্ছে লুকায়িত তাপ এক ধরনের, ওকে, যেটা আমরা থার্মোমিটার মাপতে পারি না। ওই সেম অ্যাকোয়াসের বরফ গলনের লীন তাপ। অ্যাকচুয়ালি যেটা লীন তাপের সূত্র যেটা হয়, অ্যাকচুয়ালি এরকম হয়, এমটি, মাস ইন টেম্পারেচার। এটা তোমাদের নেই অবশ্য, এটা জাস্ট লিখলাম দেওয়ার জন্য, পরবর্তীতে আছে এমইডিটি। ওখানে লীন তাপের একক হচ্ছে তোমার জুল পার কেজি এসআইতে, আর ক্যালোরি পার গ্রাম হচ্ছে সিজিএস। যেটা বলছিলাম যে বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? যে বোঝায় যে
0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কোন বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে পরিণত করতে যে তাপ লাগে এখানে লিখে দাও 1 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কোনো বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড 1 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড জলে পরিণত করতে যে পরিমাণ তাপ লাগে সেটাকে বলা হয় 80 ক্যালোরি। এই বরফের লিন তাপ 80 ক্যালোরি, সেটাকে বলা হয়। অর্থাৎ 1 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কোনো বরফকে 1 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড জলে পরিণত করতে যে পরিমাণ তাপ লাগে তার মান 80 ক্যালোরি। সিএল, ক্যালোরিকে সিএল দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এটা উত্তর, যদি পরীক্ষা থাকে সেটা লিখতে হবে আমাদের। তারপরে আসছে নেক্সট পয়েন্ট আমাদের মেল্টিং, গলন, সরি মেল্টিং মানে হচ্ছে গলন বা ফিউশন বলা হয় এটাকে, গলন। এটা একবার ভৌত প্রক্রিয়া। ভৌত প্রক্রিয়া মানে যেটা রাসায়নিক প্রক্রিয়া না, রাসায়নিক প্রক্রিয়া ভৌত প্রক্রিয়া দুটো প্রক্রিয়া হয়। রাসায়নিক প্রক্রিয়া যেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে, আর ভৌত প্রক্রিয়ায় সেটা আমরা চোখে দেখতে পাই। এই যে পেনটা মারছে, এটা হাতে লাগছে, এটা একটা ভৌত প্রক্রিয়া। বাট এখানে যদি জল ফেলে দিই বা কোনো একটা বিক্রিয়া হয় সেটা রাসায়নিক বিক্রিয়া বলে। রাসায়নিক বিক্রিয়া পরে আছে, আপাতত ভৌত প্রক্রিয়া জানি। ভৌত প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা জানি যে সরি মানে ভৌত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা আপাতত জানবো যে একটা ভৌত প্রক্রিয়া যেটা গলন, এটা কি প্রক্রিয়া, যে ভৌত প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ নির্দিষ্ট তাপমাত্রায়, এটা খেয়াল রাখতে হবে আমাকে, নির্দিষ্ট তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এখানে নির্দিষ্ট তাপমাত্রায় তাপ শোষণ করে গলতে শুরু করে, তাকে গলন বলে। নির্দিষ্ট তাপমাত্রায় একটি ভৌত প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় কোনো একটি পদার্থ নির্দিষ্ট তাপমাত্রায় গলতে শুরু করে তাকে গলন বলা হয়। একটু দেখলাম আর ল্যাটেন্ট হিট অফ ফিউশন, মেল্টিং। তো এখানে নির্দিষ্ট তাপমাত্রা মানে টেম্পারেচার, যে থার্মোমিটার যদি ধরি তাহলে কোনো পার্ট সেখানে দেখাবে না। যদি সেখানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড অবস্থায় গলে কোনো বস্তু তাহলে 1 ডিগ্রি দেখাবে, যদি 1500 ডিগ্রি সেন্টিগ্রেড গলে তাহলে 1500 ডিগ্রি দেখাবে। ওই ক্ষেত্রে কোনো না বেশি হবে না কম হবে, ওই সেম টেম্পারেচার, ওটা সেম পার্টি দেখাবে থার্মোমিটার যদি ধরি। কারণ এখানে লিন তাপ শোষণ করে অবস্থার পরিবর্তন হবে না, কঠিন থেকে তরলে পরিণত হবে, সেক্ষেত্রে বলো গলন। আর পরবর্তী আছে কঠিন ভবন, সেটা হচ্ছে তরল থেকে কঠিন পরিণত হবে। এই লিন তাপ শোষণ করে বা লিন তাপ বর্জন করে, এক্ষেত্রে লিন তাপ শোষণ করবে। এই যে তাপ শোষণ করে, এই তাপটা হচ্ছে এক ধরনের লিন তাপ শোষণ করবে, যেটা ল্যাটেন্ট হিট অফ ফিউশন বলা হয়, গলন লিন তাপ। এখানে গলন লিন তাপ শোষণ করে বস্তুটা গলতে শুরু করে, ওই নির্দিষ্ট তাপমাত্রায় গলতে শুরু করে। আর এই ভৌত প্রক্রিয়াকে আমরা মেল্টিং বলি। আর গলনাঙ্ক একটা পয়েন্ট, একটা নির্দিষ্ট গলনাঙ্ক মেল্টিং পয়েন্ট, যে এই যে নির্দিষ্ট তাপমাত্রা বলিনি, যে নির্দিষ্ট তাপমাত্রায় বস্তুটি গলতে শুরু করে, ওই নির্দিষ্ট তাপমাত্রাকে ওই বস্তু বা পদার্থের গলনাঙ্ক বলে, মেল্টিং পয়েন্ট বলে। এটা একটা পয়েন্ট, নির্দিষ্ট পয়েন্ট। ধরো বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কি না বরফের নির্দিষ্ট তাপমাত্রা কোনটা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফ গলে জলে পরিণত হবে না, ওটা 1 হবে না 2 হবে না, -1 বা -2 যাবে, ওটা 0তেই থাকবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড নির্দিষ্ট তাপমাত্রা, ওটা হচ্ছে বরফের গলনাঙ্ক। ওকে, এই যে লোহার গলন লেখা আছে, এটা 1538 ডিগ্রি সেন্টিগ্রেড, 1538 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে যেটা বলছিলাম যে লিন তাপ যেটা ছেড়ে দেবে, সেটা হচ্ছে কঠিন ভবন বা সলিডিফিকেশন। যে ভৌত প্রক্রিয়া কোনো তরল পদার্থ তাপ বর্জন করে কঠিনে পরিণত হয়, তাকে বলা হয় কঠিনিফিকেশন বা কঠিন ভবন বা সলিডিফিকেশন। আর ওই সেম যে নির্দিষ্ট তাপমাত্রা এটা হবে, এই পদ্ধতিটা, এই যে ভৌত প্রক্রিয়া যে নির্দিষ্ট তাপমাত্রা হবে, সেটা বলা হয় ওর ফ্রিজিং পয়েন্ট। মানে যে নির্দিষ্ট তাপমাত্রায় ও দেখা যাচ্ছে জল বরফে পরিণত হচ্ছে, সেটার ফ্রিজিং পয়েন্ট হবে। আর এখানে একটা পয়েন্ট লেখা আছে, দেখো যে কাঁচ, মাখন, চর্বি, মোম, পিচ, এদের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না। এইসব পদার্থের গলনাঙ্ক হিমাঙ্কের মান সমানও হয় না। বরফ গলনের কত, বরফের হিমাঙ্ক আর গলনাঙ্ক। হিমাঙ্ক মানে জল থেকে বরফে পরিণত হচ্ছে, আর গলনাঙ্ক মানে বরফ থেকে জলে পরিণত হচ্ছে, মানে কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে আর তরল থেকে কঠিনে পরিণত হচ্ছে। তো বরফের যে গলনাঙ্ক বা হিমাঙ্কের মান, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি গলনাঙ্ক বলেছি আর হিমাঙ্ক বলেছি, কিন্তু ফ্রিজিং পয়েন্ট নাকি কঠিন ভবন আর মেল্টিং, ওটা হচ্ছে
একটা ভৌত প্রক্রিয়া, আর এটা হচ্ছে পয়েন্ট ওয়ান, একটা নির্দিষ্ট টার্ম, এটা উষ্ণতা, সেই উষ্ণতাকে বলা হয় হিমাঙ্ক, আর সেই উষ্ণতাকে বলা হয় গলনাঙ্ক। তো বরফের গলনাঙ্ক আর হিমাঙ্কের মান সেম হয়। এরকম প্রচুর পদার্থ আছে যাদের গলনাঙ্ক হিমাঙ্কের মান সেম হয়, কিন্তু কিছু কিছু পদার্থ আছে, কয়েকটা মানে এক্সেপশন আছে, যে কাঁচ, মাখন, চর্বি, এদের পিচ, এদের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই। দেখবে কাঁচকে বলা হয় প্রবাহমান সলিডও বলা হয় কাঁচকে। মানে অনেক দিন ধরে যদি কোনো উইন্ডো দেখবে, পুরোনো দিনের জানলাগুলো দেখবে উপর দিকের পার্টটা অনেকটা থাকে, ক্লিয়ার থাকে, দেখতে মানে আরপার দেখতে পাওয়া যায়, কিন্তু নিচের দিকে যে পার্টটা দেখতে ওটা কেমন ঝাপসা হয়ে যায়, কারণ উপর থেকে ওটা আস্তে আস্তে বইতে বইতে নিচে দিকে চলে আসে। তো কোনো না কোনো কারণে মেল্টিং বা কিছু পরিবর্তন হয়েছিল, এই কারণে ওটা হয়েছে, ওখানে কাঁচকে প্রবাহমান সলিড বলা হয়, আলাদা বিষয় ওটা। তো এটা মনে রাখবো যে পরীক্ষাতে আসতেই পারে, যে কাঁচ, মাখন, চর্বি, মোম, পিচ, রাস্তায় যে পিচ দেওয়া হয়, এদের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই। এদের পদার্থে এইসব পদার্থের গলনাঙ্ক হিমাঙ্কের মান সেমও হয় না, জলের মতো সেমও হয় না। জলের হিমাঙ্ক গলনাঙ্কের মান 0°C, 0°C। ওয়াটার। হ্যাঁ, গলন ও কঠিনীভবনে আয়তনের পরিবর্তন। ঘনত্ব ইকুয়াল টু ডেন্সিটি। ঘনত্ব মানে ঘনত্ব, ডেন্সিটি বাংলা হচ্ছে ঘনত্ব, যা ডি দ্বারা প্রকাশ করা হয়। আমি ঘনত্ব লিখবো না, বারবার ডি লিখে দেওয়া পরে, এটা মনে রাখতে হবে যে ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, আর ভরকে মাস দ্বারা প্রকাশ করা হয়, আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তো ঘনত্ব ইকুয়াল টু কি হচ্ছে, ভর বাই আয়তন। তাহলে যার ঘনত্ব বেশি, তাকে যদি আমরা, একটা বস্তুর ভর তো সেম থাকবে না, ভর তো চেঞ্জ হবে না, তাই না? ভর তো চেঞ্জ হবে না, আয়তন ইকুয়াল টু, আয়তনকে ওইদিকে পাঠাই আমরা, ভি ইকুয়াল টু ভর বাই ডেন্সিটি। ওকে, তাহলে কি দেখা যাচ্ছে, ডেন্সিটি যদি বেড়ে যায় কোনো বস্তু, তাহলে ভলিউম কমে যাবে, তাই তো? ডেন্সিটি যদি বাড়ে, তাহলে এই যে এই রেশিওটা দেখো না, এটাই হিসাব করে দেখো যে কি হচ্ছে। এখানে যদি মাসকে 1 দ্বারা ভাগ করি, তাহলে মাসই থাকছে, এর 2 দ্বারা ভাগ করে অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে ডেন্সিটি যদি বাড়ে, ঘনত্ব যদি বাড়ে, তাহলে ভলিউমের মান কমবে, আর যদি ঘনত্ব কমে, তাহলে ভলিউমের মান বাড়বে। এটাই করা হয় তোমার ইসের ক্ষেত্রে, এটাই হয় অ্যাকচুয়ালি। যদি লোহাকে গলায়, লোহার ঘনত্ব, লোহা এত ভারী কেন হয়, কারণ ওর ডেন্সিটি খুবই বেশি, অনেক বেশি, ঘনত্ব অনেক বেশি, ও কারণে ছোট্ট লোহার ভারী, ছোট্ট লোহার একটা টুকরো, এটা বল, আর একটা ওখানে যে প্লাস্টিকের বল রাখে, দেখবে অনেক 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 গুণ ভারী হয়, কারণ ঘনত্ব অনেক বেশি হয় ডেন্সিটি। ওই লোহার বলকে যখন গলানো হবে, তখন আর ভলিউমের মান বেশি হয়, ভলিউম বেড়ে যায়। এই যে ঘনত্ব বেশি, এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তো ভি ভ্যারিজিয়াস অন বাই ডি। তো ওই লোহা বা তামাকে গলালে বেড়ে যায়, ঘনত্ব কমে যায়, আয়তন বেড়ে যায়। কারণ এই সম্পর্ক থেকে বলতে পারছি যে ঘনত্ব বাড়লে আয়তন কমবে, আর ঘনত্ব কমলে আয়তন বাড়বে। কিন্তু একটা ক্ষেত্রে, একটা না কয়েকটা ক্ষেত্রে হয়, তাদের মধ্যে সবচেয়ে পপুলার উদাহরণ হচ্ছে আমাদের জল আর বরফের ক্ষেত্রে। তো জল যদি জমে যায়, দেখবে না, জল জমে বরফ হয়ে গেল, ওয়াটার থেকে আইসে পরিণত হয়ে গেল, আইস, ডাব্লিউ মানে ওয়াটার, আই মানে আইস। আইসে পরিণত হলে দেখা যাবে না, এদের জল জমে কঠিনে পরিণত হলো, অ্যাকচুয়ালি কি হওয়ার কথা ছিল, ডেন্সিটি বেড়ে যাওয়ার কথা ছিল, মানে আয়তন কমে যাওয়ার কথা ছিল। ডেন্সিটি বাড়লে আয়তন তো কমবে, তো এই এখান থেকে যদি কিছু বুঝতে না পারে, এখান থেকে বের করে নেবে। ডেন্সিটি বাড়লে আয়তন কমবে, তাহলে জলের কি বরফ হয়ে গেলে আয়তন কমার কথা ছিল, কিন্তু না, আয়তন বেড়ে যায় ওই ক্ষেত্রে। এই ফলে ডেন্সিটি কমে যায়, তার ফলে যদি এক টুকরো বরফকে, এই যে এটা জল লেখা আছে, এটাতে, এটা জল, হ্যাঁ জল লিখে দিচ্ছি, ওয়াটার, এটা হচ্ছে মোম, ওয়াক্স, এটা হচ্ছে পুরোটা মোম গোলা, এটা হচ্ছে তরল মোম, এটা হচ্ছে কঠিন মোম, এটা হচ্ছে বরফ, আর এটা জল। এই যে বরফে, জলের ক্ষেত্রে কি হয় না, যখনই এদের কঠিনে পরিণত করা হয়, তখন এদের আয়তন বেড়ে যাবে, ডেন্সিটি কমে যায়, তাই ওইভাবে জল, এই বরফ জলের উপর ভাসতে থাকে। এটাই লেখা আছে যে গলন ও কঠিন ভাবে আয়তন পরিবর্তন কি হয় না, এইভাবে হয় যে যার ডেন্সিটি বেশি হয়, তাকে যদি আমরা গলাই, তাদের ভলিউম বেড়ে যেতে পারে, কিন্তু জলের ক্ষেত্রে একটু উল্টো হয় না, জল যখন কঠিনে পরিণত করি, তখন ওর আয়তন বেড়ে যায় এবং ডেন্সিটি কমে যায়। আইস, তাই ওইভাবে
জলের উপর বরফে ভাসতে থাকে এভাবে। কি আছে লেখা এখানে, যে কঠিন মোমের ঘনত্ব তরল মোমের ঘনত্ব চাইতে বেশি, কিন্তু বরফের ঘনত্ব জলের তুলনায় কম হয়। ডি ইকুয়াল টু এম বাই ভি। ভলিউম বাড়লে ঘনত্ব কমবে, আর ভলিউম কমলে ঘনত্ব বাড়বে। এটা বলেছে যে কঠিন মোমের ঘনত্ব তরল মোমের ঘনত্ব চাইতে বেশি হয়, কিন্তু বরফের ঘনত্ব কম হয়। ওই কারণে দেখো এখানে যে তরল মোমের যেটা, এটা হচ্ছে মোমের একটা টুকরো, যেটা তরল মোমে দেখেছি কিন্তু নিচে থিতিয়ে পড়েছে। আর জলের ক্ষেত্রে এটা বরফটা উপরে ভাসতে, এখনো ভাসছে, কারণ এই বরফের ডেন্সিটি, বরফের ঘনত্ব জলের চাইতে কম, কিন্তু কঠিন মোমের ঘনত্ব তরল মোমের চাইতে বেশি। এই কারণে মোমটা এখানে নিচে ডুবে গেছে আর আইসটা, বরফটা উপরে ভাসছে, এই বলেছে এখানে। জল বরফে পরিণত হলে পরবর্তীতে আসছে আমরা এটাকে দেখে নিই যে কঠিন মোমের ঘনত্ব তরল মোমের ঘনত্ব চাইতে বেশি, কিন্তু বরফের ঘনত্ব জলের তুলনায় কম। এই কারণে জলে উপরে বরফ ভাসছিল আর মোম সেখানে ডুবে গেছিল। মোমের তরল মোমে কঠিন মোম ডুবে গেছিল আর জলের ক্ষেত্রে বরফ উপরে ভাসছিল। জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে। আয়তনে বাড়ে তো না, ডি ইকুয়াল টু এম বাই ভি। এই পরীক্ষাটা তোমরা বাড়িতে করতে পারবে, যে একটা বোতলে জল নেবে, তারপরে ফ্রিজে যে ডিপ থাকে ওখানে ঢুকিয়ে দেবে। দেখবে যদি কানায় কানায় জল ভর্তি করে দাও, তাহলে বোতলটা ফেটে যাওয়ার ভয় থাকে, বা পেছন দিকে বেড়ে যাওয়ার ভয় থাকে। পেছনে যে জায়গাটা খাঁজ থাকে তো বেড়ে যেতে পারে, ফেটে যাওয়ার ভয় থাকে বা বেড়ে যেতে পারে। তোমরা লক্ষ্য করে দেখতে হবে যে পাতলা যে বোতলগুলো হয়, বাজারে যে বোতল কিনতে পাওয়া যায়, তো ওই বোতলগুলো দেখবে যদি সম্ভব হয় করে দেখতে পারো, দেখবে পিছন দিকে বেড়ে গেছে। কারণ বরফ যখন জল যখন বরফে পরিণত হয় তখন আয়তন বেড়ে যায় এবং ডেন্সিটি কমে যায় বলে ওই বোতলটা পেছন দিকে বেড়ে যায়। সেটা লেখা আছে এখানে যে জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে। এই ঘটনার সুবিধা অসুবিধা দুটোই আছে। তো কি কি সুবিধা আছে? সুবিধা এরকম আছে যে কোনো পুকুর বা জলাশয়ে দেখা যাচ্ছে ঠান্ডা দেশ যেগুলো হয়, আন্টার্কটিকা বা তোমাদের সুইজারল্যান্ডের দিকে, যেখানে উপরটা পুরোটা বরফে ভর্তি হয়ে যায়। এটা যদি একটা পুকুর ধরি, এই যে উপরে যে সারফেসটা, এটা বরফ দ্বারা ভর্তি হয়ে যায়। যেহেতু উপরটা বরফে ভর্তি গেছে, তাহলে উপরে এর কি আয়তন বেড়ে গেছে, বাট এই বরফের নিচে কিন্তু জল থাকে। আমরা এটা এরম হয় না যে উপরটা বরফে ঢেকে গেছে বাট নিচের দিকটা বরফে ঢেকে গেছে, এরম হয় না। কারণ উপরে তোমারই বরফটা আয়তনে বেড়ে গেছে, উপরে ঢেকে গেছে, ফলে জলের টেম্পারেচারটা 0 ডিগ্রি থেকে নিচে নেমে গেল, ওটা জল অবস্থা থাকে। তো এই ক্ষেত্রে জলের যে প্রাণীগুলো হয়, মাছ আরো যেসব প্রাণীগুলো থাকে, তারা এখানে বেঁচে থাকতে পারে। এই কারণে যে জল বরফে পরিণত হলে আয়তন বেড়ে যায়, এটার সুবিধা একটা হচ্ছে যে এর নিচে মাছ জাতীয় প্রাণীগুলো বেঁচে থাকতে পারে। আর অসুবিধা কি আছে? অসুবিধা হচ্ছে ঠান্ডা দেশে এই যে পাইপগুলো ফেটে যেতে পারে। এরকম পাইপ আছে যার ভিতরে জল ছিল, ভর্তি জল ছিল, ধরো একদম কানায় কানায় ভর্তি। এই জলটা যদি বরফে পরিণত হয়, আমরা একটু আগে জানলাম যে জল বরফে পরিণত আয়তনে বেড়ে যায়, তাহলে এই যে পার্টগুলো ফেটে যাবে না, ফেটে দিয়ে জলের সরবরাহের ব্যবস্থা বিঘ্ন হয়ে যাবে, কি বলে বিচ্ছিন্ন হয়ে যাবে, সরি। পাইপটা যখন ফেটে যাবে তখন জলের সরবরাহের ব্যবস্থাটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এটা সমস্যা হয়। আরেকটা হয় যে গাড়ির রেফ্রিজারেটর, গাড়ি ইঞ্জিন ঠান্ডা করার জন্য তো জল রাখা হয়, তো ঠান্ডার দেশে ওই যে রেফ্রিজারেটর বলছি, রিঅ্যাক্টর, গাড়ি যে ইঞ্জিন ঠান্ডা করার জন্য যে জায়গাটা থাকে, ওই জায়গাটা ফেটে যেতে পারে। এটা হচ্ছে এই যে দুটো বললাম যে পাইপ ফেটে যাওয়ার ঘটনাটা, আর গাড়ির ইঞ্জিন ঠান্ডা করার জন্য যে জলের যে বক্সটা থাকে সেটা ফেটে যাওয়ার ঘটনাটা হচ্ছে তোমার জলের আয়তনে বেড়ে যাওয়ার অসুবিধা। আর বাকি আগে যেটা বললাম যে পুকুরে জলাশয়ে উপরের সারফেসটা বরফে পরিণত হলে নিচের জায়গাটা জল থাকে, এটা হচ্ছে সুবিধা। ওকে, কোন তরল কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, অর্থাৎ ঘনত্ব কমে যায়। এর আরো কয়েকটি উদাহরণ পদার্থ হলো ঢালাই, লোহা, পিতল ইত্যাদি। এটা মনে রাখতে হবে তোমাদেরকে, যে ঢালাই, লোহা আর পিতল জলের মতো কাজ করে, যারা কি বলে কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, বাট তরলে পরিণত হলে আয়তন কমে যায়, ডেন্সিটি ঘনত্ব বেড়ে যায়। যে কোনো কঠিন পদার্থ আয়তনে বেড়ে যায় অর্থাৎ ঘনত্ব কমে যায়, তো তরলে পরিণত হয়। কি লেখা আছে? কোনো তরল কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, ঘনত্ব কমে যায়। পদার্থের গলনাঙ্ক
এতক্ষণ যেটা দেখে এলাম যে গলন ছিল প্রথমে কোনো নির্দিষ্ট টেম্পারেচার হচ্ছিল, যেটা তরল থেকে কঠিনে কঠিন থেকে তরলে পরিণত হচ্ছিল, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড জলে পরিণত হচ্ছিল। আর এখানে সেটাই গলনাঙ্ক পদ্ধতি, গলনাঙ্ক যে নির্দিষ্ট তাপমাত্রা হয়েছিল ওই যে গলনাঙ্ক ওটা কিসের উপর ডিপেন্ড করে সেটা দেখবো এবার। কঠিনের প্রকৃতির উপর ডিপেন্ড করে। অন্যান্য কঠিনে এটা কঠিনে অন্যান্য পদার্থের উপস্থিতির উপর ডিপেন্ড করে, চাপের উপর ডিপেন্ড করে, চাপ প্রেসার। কঠিনের প্রকৃতির উপর ডিপেন্ড করে। তো এখানে প্রথম পয়েন্ট হচ্ছে কঠিনের প্রকৃতি। এটা আবার কিভাবে ডিপেন্ড করে, যে কোনো একটা কঠিন পদার্থ যার মেল্টিং পয়েন্ট বেশি, ধরো এর ক্ষেত্রে লোহার ক্ষেত্রে 1528 না কত হয় বেশি, লোহার ক্ষেত্রে এর মেল্টিং পয়েন্ট গলনাঙ্ক 38 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এটা হয়, এটা কতটা বেশি আর জলের ক্ষেত্রে কতটা কম? জলের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাচ্ছে, আর লোহার ক্ষেত্রে বেশি হচ্ছে কেন না? কঠিনের প্রকৃতি মানে কি বলতে চাইছে, যে ওর আন্তর আণবিক যে আকর্ষণ বল, কঠিনের আন্তর আণবিক আকর্ষণ বল অনেক বেশি হয়। কঠিনের আন্তর আণবিক আকর্ষণ বল অনেক বেশি হয়। আন্তর আণবিক বল যখন অনেক বেশি, এটা ডিপেন্ড করবে খালি আন্তর আণবিক আকর্ষণ বলের উপর। মানে কঠিনের প্রকৃতি মানে কি, সলিড এইটাও বরফ যেটা সেটা তো কঠিন, একটা প্লাস্টিকের তো এটা কঠিন না, যে প্লাস্টিকের গলতে অতটা লাগে না, টেম্পারেচার লাগে না সাধারণত। কিন্তু কঠিনের ক্ষেত্রে কঠিন বলছি, লোহা, অ্যালুমিনিয়াম, তামা এদেরকে গলাতে কিন্তু প্রচুর টেম্পারেচার লাগে। তাই কঠিনের প্রকৃতি না ওদের দুটো পরমাণুর মধ্যে আন্তর আণবিক আকর্ষণ বল কতটা তার উপর ডিপেন্ড করছে, যে ওর মেল্টিং পয়েন্ট কত হবে, কত বেশি হবে না কম হবে। নেক্সট কি আছে, কঠিনে অন্যান্য পদার্থের উপস্থিতি, মেল্টিং পয়েন্ট। কি করো, আচ্ছা জল ফুটে তো বাড়িতে ভাত রান্না হয়, তো সবারই হয়, তো বাড়িতে যখন ভাত রান্না করা হয় দেখবে জলটা ফুটতে থাকে প্রথমে, তারপরে পরবর্তী কিন্তু সে চাল দেওয়া হয়েছে। হ্যাঁ, তো যতক্ষণ জলটা ফুটতে থাকছে তারপরে সে কি করলো, ঠান্ডা চাল ওপর দিয়ে দিল, ওর ভিতরে দিয়ে দিল, দেখবে কিছুক্ষণের জন্য জলটা ফোটা কিন্তু বন্ধ হয়ে যায়, তার একটু পরে আবার ফুটতে শুরু করে, আলাদা ব্যাপার সেটা। কেন? কারণ টেম্পারেচার তখন বেড়ে যায় ওর চাইতে। তাহলে জল যেখানে নর্মাল অবস্থায়, যেখানে কোনো জিনিস বা কোনো অন্য কিছু যখন বা থার্ড পার্টি কিছু যখন ছিল না, থার্ড পার্টি মানে অন্য কিছু, মানে জল ছাড়া অন্য কিছু, লবণ বা চাল বা আরো কিছু হতে পারে, ওটস হতে পারে, তো ওখানে কিছু ছিল না, খালি জল ছিল, তখন ফুটছিল টেম্পারেচারে, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর যখনই তোমরা চাল দিয়ে দিল ওখানে, তখন দেখবো ওই ফোটাটা কিছু বন্ধ হয়ে যায়, যখন আমার টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে, কারণ নিচে তো গ্যাস জ্বলতেই আছে না, নিচে কন্টিনিউ গ্যাস জ্বলতেই আছে, তাহলে দেখা যাচ্ছে ওখানে টেম্পারেচার বাড়তে আছে, ওই দ্রবণটার, জল আর চালের যে দ্রবণটা তৈরি হলো তার কিছুক্ষণ পরে এটা ফুটতে শুরু করে, যখন টেম্পারেচার বেশি বেশি হয়ে যায়। তাই কঠিন পদার্থে যখন অন্যান্য পদার্থ উপস্থিত থাকে, যেহেতু বিশেষ করে অনুদ্রবায়ী পদার্থ, যেমন চাল, চিনি, তারপরে লবণ দিতে পারো, লবণের যদি দিই তাহলে টেম্পারেচার বেশি লাগে, 100 চাইতে বেশি লাগে জলটা ফোটাতে, চিনি দিলেও বেশি লাগে, চাল দিতে লাগে, যেটা বললাম উদাহরণ, চাল দিলে। তো ওই সব কঠিন পদার্থে অন্য পদার্থের উপস্থিতি থাকে, তাহলে তার গলনাঙ্ক বেশি হয়ে যায়। পথে গলনাঙ্ক ছিল, সরি আমি যেটা বলছিলাম স্ফুটনাঙ্ক দিচ্ছিলাম, ওটা এটা গলনাঙ্ক হবে, ওটার উদাহরণ হবে তোমার, যেটা তরলে আমরা মিশাচ্ছি, নুন মিশিয়ে দিচ্ছি, ওয়াটার প্লাস সল্ট, ওয়াটার প্লাস সল্ট মিশাচ্ছি, এর ক্ষেত্রে আমি যেটা দিচ্ছিলাম ওটা অ্যাকচুয়ালি স্ফুটনের উদাহরণ ছিল, স্ফুটনাঙ্কের উদাহরণ ছিল, ওটা হবে না উদাহরণটা, এটা হবে যে ওয়াটার প্লাস সল্ট মেশালে এর যে গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড না হয়ে চেঞ্জ হয়ে যাবে, বেশি হয়ে যেতে পারে বা কম হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যাবে। তাই কঠিনে কি কি পদার্থ উপস্থিতি আছে সেটার উপর ডিপেন্ড করে ওদের গলনাঙ্ক চেঞ্জ হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা গোল ছিল তোমার, আর একটা তৈরি করা হলো, ওর সাথে লবণ মিশিয়ে হিম তৈরি করা হলো, তাহলে ও ক্ষেত্রে তাপ কিন্তু বেশি লাগবে গলাতে, বা টাইম বেশি লাগে বলতে ওই হিম মিশ্রটার। এটা কারণ যে কঠিন পদার্থে অন্য কোনো পদার্থ বা অনুবায়ী কোনো পদার্থ থাকে, তাহলে সেই ক্ষেত্রে গলনাঙ্ক চেঞ্জ হয়ে যাবে,
চেঞ্জ হয়ে গিয়ে বেড়ে যেতে পারে, কমে যেতেও পারে। তারপরে কি আছে, হিমিস্র লেখা আছে, ওই মানে কঠিন পদার্থ উপস্থিতির জন্য যে গলনাঙ্কে যে পরিবর্তন হয় তার একটা প্রয়োগ এটা বলতে গেলে হিমিস্র, যেটা আমরা দৈনন্দিন জীবন ইউজ করে থাকি, ব্যবহার ইউজ করে থাকি। হিমিস্র যে মিশ্রণ তরলে হিমাঙ্ক ও গলনাঙ্ককে কমিয়ে দেয়, তরলে হিমাঙ্ক ও গলনাঙ্ককে কমিয়ে দেয়। হিমাঙ্ক মানে কি, যে তরলে হিমাঙ্ক গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল প্রথমে, ওখানে লবণ মেশানো হলো না, লবণ মিশিয়ে কি করা হলো, লবণ মিশিয়ে দেওয়ার ফলে আমরা জানতে পারলাম যে কঠিন পদার্থে যদি অনুপাত উপস্থিত থাকে তাহলে তার গলনাঙ্ক চেঞ্জ হয়ে যায়। লবণ মিশিয়ে ওটা বরফে পরিণত করা হলো, তাহলে ওখানে কিন্তু খালি জল নেই, এবার বরফের সাথে লবণও আছে। হ্যাঁ, তাহলে লবণটা যেহেতু আছে, তাই ওই লবণটা গিয়ে কি করলো না, ওর যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যে গলনাঙ্ক হচ্ছিল সেটা কমিয়ে দেখা যাচ্ছে -1, 2 বা -2 বা -3 পরিণত করে দিচ্ছে। তার ফলে ওই বরফটা, ওই যে জলটা, ওই যে দ্রবণটা কিন্তু ওটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফে পরিণত হবে না, ওটা -2 -3 গিয়ে আর বরফে পরিণত হবে। তাহলে ওই যে -2 -3 দিকে যেটা বরফে পরিণত হলো, সেই বরফটা অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে, বরফ হয়ে যাওয়ার পর অনেকক্ষণ ঠান্ডা থাকবে, বা ও বেশি তাপ শোষণ করবে গলতে নর্মাল বরফের তুলনায়। কারণ ও অ্যাকচুয়ালি যখন হিমমিশ্র যখন নিয়ে আসা হয়, হিমমিশ্র তোমার দ্বারা তৈরি করা হয়। অ্যাকচুয়ালি হিমমিশ্র 100 গ্রাম জলে যদি 27 গ্রাম বরফ দিই, তাহলে সেটা জমে গিয়ে যে মিশ্রণটা তৈরি করে সেটাকে হিমমিশ্র বলা হয়। 100 গ্রাম জলে 27 গ্রাম মানে 1:3 অনুপাতে, সরি 3:1 অনুপাতে, মানে 3টে পার্ট আমরা জল নিব, 3টে অংশ জল নিব, একটা পার্ট নিব লবণ। এই পার্টে এই যে অনুপাতে মিশিয়ে যে মিশ্রণ তৈরি করা তাকে হিমমিশ্র বলা হয়। আর এটা তৈরি করা যাতে আমরা হিমমিশ্র মাছ মাংস সংরক্ষণে, ওষুধ, ঠান্ডা বস্তা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফারে ইউজ করতে পারে। দেখে যখন মাছ দূরে যে মাছগুলো আসে দূর থেকে, রুই কাতলা যে মাছগুলো মরে যায় কিন্তু ওরা পচে যায় না, কারণ এই হিমমিশ্র দ্বারা ওদেরকে সংরক্ষণ করা হয় একটা কাঠের বাক্সে। ওই লবণ দ্বারা বলছি, বরফ দ্বারা এই মাছগুলোকে সংরক্ষণ করা হয় যাতে মাছগুলো পচে না যায়। ওই যে বরফগুলো থাকে না, বলে নরমাল বরফ থাকে না, ওখানে হিমমিশ্র দ্বারা, এই যে হিমমিশ্র দিয়ে, মানে হিমমিশ্র যে বরফটা উৎপন্ন হচ্ছে হিমমিশ্র তৈরির মাধ্যমে, ওই বরফ দিয়ে ওদেরকে সংরক্ষণ করা হয়। আর বাইরে যে কাঠের যে লেয়ারটা দেওয়া হয় না, মানুষের কাঠের গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় বরফের উপরে, যাতে টেম্পারেচার, বাইরে যে টেম্পারেচার, বাইরের পরিবেশের টেম্পারেচার ওই বরফের কাছে না পৌঁছতে পারে, যাতে বরফটা না গলে, অনেকদিন পর্যন্ত বরফটা থাকে, তার ফলে মাছটা সুরক্ষিত থাকবে। ওই কারণে ওই কাঠের বাক্সটা ইউজ করা হয়। আর ওই কাঠের বাক্সে যেটা ইউজ করা সেটা হিমমিশ্র, সেটা নর্মাল বরফ না। ওকে, ব্যবহার করা হয়। তারপরে যে ফিউজ তারের যে ইটা আছে আমাদের বাড়িতে, ফিউজ তার কেন ইউজ করা হয় বলতো? ফিউজ তার আমাদের যে বর্তনী ক্লাস 7 পড়ে এসছো, যে সার্কিট যেটা তৈরি হয়, সার্কিট বাংলা হচ্ছে বর্তনী, তো ওটাকে বাঁচাতে ফিউজ তার ইউজ করা হয়। ফিউজ তার কি হয়, যে যখন ভোল্টেজের পরিমাণ বেড়ে যায়, মানে কারেন্টের পরিমাণ বেড়ে যায়, তখন বাল্ব ফ্যান পুড়ে যেতে পারে। তো ওর পরিবর্তে যাতে বাল্ব ফ্যান পুড়ে না গিয়ে, তার আগেই বাল্ব বা ফ্যান পুড়ে না গিয়ে তার আগে যাতে এই ফিউজ তার আমাদের বর্তনীকে রক্ষা করতে পারে, সেটাই এই ফিউজ তার করে। ফিউজ তার ওই যে কঠিন পদার্থ অন্যান্য পদার্থের উপস্থিতি বলিনি, এখানে সীসা ও টিন থাকে, সীসা ও টিনের একটা মিশ্রিত পদার্থ তৈরি করা হয়। লিখে দিই, তো সীসা ও টিনের মিশ্রিত পদার্থ দ্বারা একটা তার তৈরি করা হয়, যার গলনাঙ্ক তামা বা অ্যালুমিনিয়াম তারের চাইতে কম হয় গলনাঙ্ক। তার মানে কি হবে, টেম্পারেচার বাড়ছে, কারেন্ট যখন অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় না, তখন টেম্পারেচার বাড়তে থাকে, টেম্পারেচার বাড়ছে তাহলে গলে যাওয়ার ভয় থাকবে, তাহলে ওই তারটা পুড়ে না গিয়ে প্রথমে ফিউজ তার পড়বে। এই কারণে করা হয় কি, এই যে মিশ্র কঠিন পদার্থে কঠিনে অন্য পদার্থের উপস্থিতি দেওয়ার কারণে এর গলনাঙ্ক কমে যায়। আমাদের হিসাব করে তৈরি করেছে বিজ্ঞানীরা এটা, যে ফিউজ তারের গলনাঙ্ক নর্মাল তারের চাইতে, কপারের তার, তামার তার বা অ্যালুমিনিয়াম তারের চাইতে কম হবে। এই যে সেম পদ্ধতি কাজে লাগিয়ে এটা ফিউজ তৈরি করা হয়। নেক্সট, তো আমরা দেখবো এবার যে চাপের উপর কিভাবে ডিপেন্ড করে কোনো কঠিন পদার্থের গলনাঙ্ক, চাপের উপর কিভাবে ডিপেন্ড করে কোন কঠিন পদার্থের গলনাঙ্ক, মানে চাপের উপর কিভাবে নির্ভর করে সেটা দেখবো। একটা দেখো বাড়িতে তোমরা এটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারবে, যে দুটো বরফের টুকরো নিলে, ফ্রিজ থেকে বের করলে, বা আইসক্রিম তো বিক্রি করতে আসে থেকে পাঠাতে, তো দুটো বরফের টুকরো নিলে চেপে ধরবে এভাবে, এটা দেখাচ্ছি, এভাবে ধরবে চেপে, এটা জাস্ট আমি ধরেছি, কিন্তু বাট একটু চেপে ধরবে, চেপে ধরার পর দেখতে হবে যে কিছুক্ষণ চেপে ধরে ছেড়ে দিলে ওই বরফ টুকরো দুটো জোড়া লেগেছে, এভাবে জোড়া লেগেছে, ছাড়বে না। তো অ্যাকচুয়ালি এটা কেন হয় সেটা এক্সপ্লেন করবো আমি, যে চাপের কারণে হয়। দুটো বরফের টুকরো নিলাম,
আর একটা নিচে নিচে হবে। তো চাপের ফলে এখানে গলনাঙ্কের চেঞ্জ আসবে, যে দেখা যাবে যে কি এইসের বরফের ক্ষেত্রে চাপ বাড়ালে এই গলনাঙ্ক কমে যাবে, ফলে এই যে অংশে যে মাঝের যে পার্টটা আছে, মাঝের যে পার্টটা, এইখানে যে বরফটা জলে পরিণত হয়ে যাবে, অটারে পরিণত হয়ে যাবে। চাপ ছেড়ে চাপ যখন তুমি বাড়াবে, এদিক থেকে যখন চাপ দিচ্ছি আমি, আর উপর দিক থেকে চাপ দিচ্ছি এইভাবে যখন চাপ দিচ্ছি, বা 2 আঙ্গুল দিয়ে এইভাবে যখন চাপ দিচ্ছি, তখন এই ক্ষেত্রে এখানে গলনাঙ্ক, এই পার্টে গলনাঙ্কটা কমে যাবে, ফলে এখানে জলে পরিণত হবে। তারপর ছেড়ে যখন দিচ্ছ, তখন কি দেখা যাচ্ছে এই জায়গার জলগুলো -1 ডিগ্রি চলে এসছে, জলের টেম্পারেচার। হ্যাঁ, আর বরফের টেম্পারেচার কি আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তখনও আছে বরফের। তো এই ক্ষেত্রে কি, যখন তুমি ছেড়ে দিবে, তখন এই -1 ডিগ্রি জল আবার এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সংস্পর্শে এসে বরফে পরিণত হয়ে যায়। এই কারণে দুটো বরফকে যখন আমরা চেপে ধরে রাখি, তখন ওই বরফ জোড়া লেগে যায়। এটাই কারণ হচ্ছে যে প্রথমে এটা জলে পরিণত হয়, তারপরে ফের কঠিনে পরিণত হয়। এটাকে বলে, এটা একটা প্রক্রিয়ার নাম, এটা তোমাদের অবশ্যই সিলেবাসে নেই, এটা বলে পুনর্শীলী ভবন। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে পুনর্শীলী ভবন। আর আরেকটা লাইন বই এভাবে লেখা আছে, ওটা এবার বলে দিচ্ছি আমি, যে সমস্ত পদার্থের আয়তন মানে ইসে কঠিন থেকে সলিড থেকে লিকুইডে পরিণত হওয়ার সময় আয়তন কমে যায়, তাদের চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়। যে সমস্ত পদার্থের, যে সলিড পদার্থের আয়তন, সলিড পদার্থ থেকে যখন লিকুইড আসে, তাদের আয়তন যখন কমে যায়, তাদের যখন চাপ বাড়ায়, তাদের গলনাঙ্ক কমে যায়। এরকম দেখে যে বই লেখা আছে যে 0.007 ডিগ্রি সেন্টিগ্রেড জলের গলনাঙ্ক কমে গেছে যদি আমরা চাপ বাড়াই। মানে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কত হয়, 76 সেমি পারদস্তম্ভের সমান হয়। তো প্রমাণ বায়ুমণ্ডলের চাপ, যেটা 1 এটিএম বলা হয়, 76 সেমি পারদস্তম্ভ, এই চাপকে বলা হয় 1 এটিএম, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার বলা হয়। এটিএম পুরো নাম হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটাকে বলা হয়। তো 1 এটিএম চাপ যদি আমরা জলের ক্ষেত্রে বাড়াই, তার গলনাঙ্ক 0.0007 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে যাবে। আর মোমের ক্ষেত্রে 0.04 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায়। ওকে, নেক্সট একটা লাস্ট যে টপিক আমাদের আছে, সেটা হচ্ছে আরেকটা কোশ্চেন দেখবে তোমরা, যে একটা বরফের চাই নিলে হবে, একটু বড় দেখে বরফ নিতে, বরফের চাই নিতে হবে একটা। তারপরে কি করলে, ওই এর উপরে একটু হালকা গর্ত করে নিলে, ওকে, এইভাবে বরফের চাইটাকে একটু ভেঙে গর্ত করে নিলে। আমি এটা করে দিচ্ছি। যাই হোক, হলো, এখানে কিছুটা জল রাখলে, এবার কিছুটা জল, বরফের উষ্ণতা কত ছিল সেই সময়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। জলের উষ্ণতা কিছু একটা ছিল, ধরলাম 3, ধরো, যা ইচ্ছা ধরতে পারো, 1 ধরতে পারো, 2 ধরতে পারো, 3 ধরতে পারো। 3 ধরেছি কারণ জলটা তখন ছিল রুম টেম্পারেচারে ছিল। অ্যাকচুয়ালি রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, ওটা ধরিনি, কিছুটা কম ধরেছি, অনেকটাই কম ধরেছি, 3 ধরেছি এখানে। তো 3 হচ্ছে আপাতত ওই জলের টেম্পারেচার তখন ছিল। তো ওই জলটা কোথায় রাখলাম, যে এরকম একটা বরফের চায়ে গর্ত করে রাখলাম। তাহলে দেখা যাবে এই জলটা আর বরফে পরিণত হচ্ছে না। বরফে পরিণত হচ্ছে না কেন, সেটাই হচ্ছে কারণটা ব্যাখ্যা করবো। বরফে এই কারণে পরিণত হচ্ছে না, যে জলটাকে যদি বরফে পরিণত করতে হয়, তাহলে প্রথমে ওকে 3 থেকে 0-তে নিয়ে আসতে হবে, 3 ডিগ্রি টেম্পারেচার কমাতে হবে ওকে। তারপরে আরো 80 ক্যালোরি তাপ, লিন তাপ ওখান থেকে বের করতে হবে। ওই তাপটাকে শোষণ করতে হবে না, এই বরফ দ্বারা শোষণ করতে হবে। কিন্তু বরফ যদি ওই তাপটা শোষণ করে, মেনে নিচ্ছি যে এই 3 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি পরিণত হয়ে গেল, তারপরে 80 ক্যালোরি যে তাপটা শোষণ করবে জল থেকে, সেটা কিভাবে করবে, কারণ জলটাও তো সেই সময় 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। আর ধরি ওই সেই সময় ওই বরফটা থেকে বরফ জল থেকে কিছু ক্যালোরি তাপ শোষণ করে নিল, তাহলে দেখা যাবে যে কিছুটা জল বরফে পরিণত হবে, এখান থেকে কিছুটা জল বরফে পরিণত হবে। আর যে তাপটা 80 ক্যালোরি তাপ তো বরফ শোষণ করছে জল থেকে, তাহলে জল যখন 80 ক্যালোরি তাপ শোষণ করবে, নিশ্চয়ই জলটা গলে, বরফটা গলে জলে পরিণত হবে, তাই তো? তাহলে এই প্রসেসটা কন্টিনিউ চলতে থাকে, ফলে এই যে পার্টে যে জলটা তুমি দিয়েছো, এটা কখনোই বরফে পরিণত হবে না, এই সেম থেকে যাবে, কারণ এই যে কন্টিনিউ যে প্রসেস, জল থেকে বরফ আর বরফ থেকে জল হতেই থাকবে। ওকে, আমাদের টপিক এখানে শেষ করছি আজকে আমি লেকচার, পরের পার্টটা আমরা দেখে নেব। থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাদেরকে থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য। আর যদি আজকে ক্লাসে কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্টে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো। আর ভিডিও ভালো লাগছে লাইক করবে অবশ্যই। আর এই ধরনের আরো ভিডিও পেতে ফিজিক্স, কেমিস্ট্রি, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, বাংলা, ইংরেজি,
ইতিহাস ভূগোল প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও পেতে আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো এবং আমাদেরকে ফলো করো এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো।